আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুরুতে একটি প্রশ্ন করতে চাই আপনাদের। কণ্ঠশিল্পী মমতাজ বেগম না চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, দুজনের মধ্যে কে বেশি জনপ্রিয় বলে আপনারা মনে করেন? যদিও এই জনপ্রিয়তার মাপকাঠি নির্ধারণ করা অনেকটাই বাতুলতা, কারণ তারা দুজনই হচ্ছেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের দুটি নক্ষত্র। সম্প্রতি তারা আলোচনায় এসছেন তাদের গ্রেপ্তারকে ঘিরে। এ নিয়ে অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, এমনকি এখনো হচ্ছে বটে। এই দুজনের গ্রেপ্তারকে ঘিরে একটি প্রশ্নের উদয় হয়েছে আমার মধ্যে, যেটি নিয়ে আমি আজ একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই। সেটি হচ্ছে আহ, সর্বশেষ আমরা যেটি দেখলাম যে গত 18ই মে গ্রেপ্তার করা হয়েছিল বাংলাদেশের চিত্র জগতের অন্যতম মুখ নুসরাত ফারিয়াকে। নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের পর আমরা কিন্তু দেখেছি যে সাংস্কৃতিক অঙ্গনে তার যে সহকর্মীরা রয়েছেন, অভিনেতা অভিনেত্রী, শিল্পী, নাট্যজন, নাট্য পরিচালক, চলচ্চিত্র পরিচালক থেকে শুরু করে সবাই কিন্তু তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিশেষ করে বলতে হয় বর্তমান সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকীর কথা। তিনিও একটি লম্বা স্ট্যাটাস লিখেছেন সব নিয়ম ভেঙে। তিনি বলেছেন যে আসলে তিনি সেই ইন্ডাস্ট্রির একজন লোক, এখন যে উপদেষ্টার পদে আছেন এই দায়িত্ব থেকে যখন তিনি চলে যাবেন তখন ফিরে যাবেন তার সেই ইন্ডাস্ট্রিতে, যে কারণে তিনি নুসরাতের ঘটনায় তার অভিব্যক্তি তুলে ধরাকে দায়িত্ব বলে মনে করেছেন। তিনি অবশ্যই এটিকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন। এছাড়াও অনেক কিছুই তিনি লিখেছেন। এখানে সবচেয়ে বেশি যেটি আলোচিত হয়েছে সেটি হচ্ছে যে নুসরাত ফারিয়া শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত যে মুজিব সিনেমাটি, সেখানে একটি চরিত্রে অভিনয় করেছিলেন। সেটি ছিল শেখ হাসিনার চরিত্র, এমনকি সেই চরিত্রে অভিনয় করার কারণেই তার ওপর এই খড়গ নেমে এসছে বলে অনেকে অভিযোগ করার চেষ্টা করেছেন বা দাবি করেছেন। তারা কিন্তু নুসরাত ফারিয়ার মুক্তির দাবিতে অনড় ছিলেন, অনভিপ্রেত এই ঘটনা বলে উল্লেখ করেছেন। এমনকি নজিরবিহীনভাবে রাজনৈতিক দলগুলোও কিন্তু এই নিয়ে কথা বলেছে। বিশেষ করে এনসিপির যিনি অন্যতম নেতা রয়েছেন হাসনাত আবদুল্লাহ, তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে কিন্তু এই ঘটনার সমালোচনাও করেছেন মৃদু। এটি এক ধরনের স্বাভাবিকই আমরা বলবো, কারণ যেহেতু নুসরাত ফারিয়া যে জগৎ থেকে এসেছেন তার শুভাকাঙ্ক্ষী শুভানুধ্যায়ীরা রয়েছেন। তারা যদি মনে করেন যে কোনো কারণে তার সাথে ইনজাস্টিস হচ্ছে কিংবা তিনি অভিনয় করার কারণে যদি তার উপর এই ধরনের খড়গ আসে, সেটির প্রতিবাদ হওয়া দরকার দেখে তারা সেটি করেছেন। এমনকি তার মুখে আমরা দেখেছি যে 18 তারিখ তিনি গ্রেপ্তার হলেন, 19 তারিখে ওনাকে তোলা হলো আদালতে কারাগারে পাঠালো, 20 তারিখে কিন্তু উনি কারাগার থেকে মুক্ত হয়ে এখন বাসায় আছেন, যদিও তিনি গুরুতর অসুস্থ বলে তার একটি ফেসবুক পোস্টে বলেছেন। তার আগে আরেকটি বিষয় একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই, যেটি আমার মধ্যে বিস্ময়ের কারণ হয়েছে। সেটি হচ্ছে গত 12ই মে গ্রেপ্তার হয়েছিলেন বাংলাদেশের সঙ্গীত জগতের আরেকজন নক্ষত্র, এমনকি বিশেষ করে বাউল শিল্পী জগতের জনপ্রিয় মুখ মমতাজ বেগম। মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয় ঢাকা থেকে, ঢাকা ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার একাধিকবার রিমান্ড হয়েছে, এমনকি তিনি এখন কারাগারে আছেন। কিন্তু বিস্ময়কর হচ্ছে নুসরাতের পক্ষে যেভাবে আমরা সাংস্কৃতিক অঙ্গনের মানুষদেরকে দাঁড়াতে দেখেছি, মমতাজের ক্ষেত্রে তেমনটি কিন্তু আমরা দেখিনি। তার চেয়েও অবাক করা ব্যাপার হচ্ছে যে সর্বশেষ 2-3 দিন আগে মানিকগঞ্জে তার আদালতে তার 2টি মামলায় রিমান্ডে শুনানি ছিল, কিন্তু সেখানে তার পক্ষে কোনো আইনজীবীকে পাওয়া যায়নি। মমতাজ কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের হয়ে কথা বলেছেন, যেটি ছোট্ট একটি ভিডিও ক্লিপের সূত্রে আমরা দেখেছি, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছড়িয়ে আছে বা ঘোরাফেরা করছে। দর্শক, এটি একটি প্রশ্নের উদ্রেক করেছে আমার মধ্যে। নিঃসন্দেহে আপনারাও এটিকে আপনাদের মতো করে ভাবতে পারেন। সেটি হচ্ছে মমতাজ বেগম নুসরাত ফারিয়ার থেকে বেশি জনপ্রিয় তা আমি বলবো না, কিন্তু অগ্রজ শিল্পী হিসেবে এই জগতে মমতাজ বেগমের কিন্তু নুসরাত ফারিয়ার থেকে বেশি বন্ধুজন বলুন কিংবা শুভানুধ্যায়ী বলুন, শুভাকাঙ্ক্ষী বলুন হওয়ার কথা ছিল। কিন্তু তার গ্রেপ্তারের পরে আমরা কোনো সাংস্কৃতিক অঙ্গনের কাউকে এইভাবে প্রকাশ্যে বিবৃতি দিয়ে একাট্টা হয়ে যেমনটি আমরা নুসরাতের ক্ষেত্রে দেখেছি তা কিন্তু আমরা দেখিনি।
এমনকি তাকে যে আইনজীবী সেখানে তিনি পেলেন না, এটিও কিন্তু এক ধরনের তার তার যে ব্যক্তি ইমেজ তার সঙ্গে অসামঞ্জস্যই আমি বলবো। কারণ তার আরেকটি পরিচয় অবশ্য রয়েছে, তিনি আওয়ামী লীগের সাংসদ ছিলেন, আওয়ামী লীগের আরও অনেক সাংসদই আত্মগোপনে ছিলেন, তিনিও ছিলেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে, এমনকি অন্যদের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু অন্য অন্য সাংসদদের পক্ষে তো আইনজীবী আমরা দেখেছি। সাবেক প্রতিমন্ত্রী মন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টারা গ্রেপ্তার হয়েছেন, তাদের পক্ষে আইনজীবীরা ছিলেন, কিন্তু মমতাজের পক্ষে আমরা কাউকে দেখলাম না। এটি কেন? আরেকটি কথা নিঃসন্দেহে আপনারা জানেন যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে চলমান যে যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছিল সরকারের নির্দেশে, এমনকি সরকারি দলের পৃষ্ঠপোষকতায়, সেই হত্যাকাণ্ডের একটি মামলাতেই কিন্তু নুসরাত ফারিয়া আসামি, এবং একইভাবে অন্য আরেকটি মামলাতেও মমতাজ বেগম আসামি। অর্থাৎ তাদের দুজনের মামলাটাই কিন্তু একই প্রেক্ষাপটকে কেন্দ্র করে, কিন্তু ঘটনা দুইটি আলাদা। এবার মানিকগঞ্জের আলোচনায় আসি। তিনি মানিকগঞ্জে একাধিকবারের এমপি ছিলেন, প্রথমে সংরক্ষিত নারী আসনে, তারপরে নৌকার প্রতীক নিয়ে সরাসরি নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ 2, সিংগাইর এবং হরিরামপুর আসন থেকে। সেখানেও কি তার শুভাকাঙ্ক্ষী বা শুভানুধ্যায়ীরা কি নেই, যারা তার পক্ষে অন্তত আইনজীবী হিসেবে দাঁড়ানোর মতো সেখানে কেউ ছিলেন না? তাছাড়া তার যে দলীয় আইনজীবীরা রয়েছেন, বিশেষ করে আওয়ামী লীগের যারা আইনজীবী রয়েছেন জেলা পর্যায়ে, তারা কেন দাঁড়াননি? সেখানে আমরা দেখেছি তার উপর ডিম নিক্ষেপ হয়েছে, জুতো নিক্ষেপ হয়েছে, তার বিরুদ্ধে স্লোগান হয়েছে, প্রতিবাদ হয়েছে। প্রশ্ন হচ্ছে যে মমতাজ বেগমের চেয়েও তো অনেক বড় বড় অপরাধীরা আছেন, দুর্নীতিবাজরা আছেন, অর্থ আত্মসাৎকারীরা আছেন, লুটেরারা আছেন, পুকুর চুরি সম দুর্নীতিতে নিমজ্জিত ব্যক্তিরাও, তাদের পক্ষে আমরা আইনজীবী দেখেছি, ধর্ষকের বিরুদ্ধে আইনজীবী দেখেছি, ধর্ষকের পক্ষে আমরা আইনজীবী দেখেছি, হত্যাকারীর পক্ষে আইনজীবী দেখি, কিন্তু কেন মমতাজের পক্ষে ছিল না? তাছাড়া তিনি একজন শিল্পী হিসেবে শিল্পী জগতের মানুষ, তার পক্ষে কেউ দাঁড়ালেন না, এটি কিন্তু একটা বিস্ময়কর। তবে এর মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নে আসছি। তার আগে বলি যে বাউল সঙ্গীতের বা বাউল শিল্পীদের যে একটি জগৎ রয়েছে বাংলাদেশে, যে গোষ্ঠী রয়েছে, সেটি কিন্তু বেশ বড়, এবং সেই গোষ্ঠীদেরকে কিন্তু উনি সবসময় পৃষ্ঠপোষকতা করার চেষ্টা করতেন। মধুমেলার নামে, ওনার বাবার নামে একটি সভা করতেন প্রতি বছর ওনার মানিকগঞ্জের বাসভবনের এলাকায়। তো সেখানে যারা শিল্পীরা নিয়মিত আসতেন, তার সুযোগ সুবিধা এবং তার ছত্রছায়া ছিলেন, তাদের মধ্যে কাউকে কিন্তু আমরা এ নিয়ে কথা বলতে এখন পর্যন্ত দেখিনি। হয়তো তারা নিজেদের মধ্যে কথা বলেছেন, যেটি গণমাধ্যমে আসেনি, যে কারণে আমাদেরও জানার সৌভাগ্য হয়নি। এবার আসুন যে প্রশ্নটির কথা বলছিলাম, সেটি হচ্ছে যে এখানে কি অনেকে মমতাজ বেগমের পক্ষে কথা বলার কারণে কোন ধরনের হয়রানি হতে পারেন, এই ধরনের কোনো আশঙ্কা ছিল কিনা? যে ভয়ের সংস্কৃতি আমরা বিগত সময়ে দেখেছি, বিগত সরকারের সময়ে, অর্থাৎ আওয়ামী লীগের সময় যেটি ছিল, যে আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের মতাদর্শের বাইরে যারা আছেন তাদের হয়ে রাজনীতি করা, কিংবা তাদের হয়ে কথা বলা, কিংবা তাদের কোনো কিছুতে সায় দেয়া, অথবা সরকারের কোনো সমালোচনা করা, সরকারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো, সেটি যদি রাষ্ট্রের বিরুদ্ধে যাও সেই রকমও, এগুলো কিন্তু আমরা দেখেছি যে এই ধরনের ঘটনায় তাদেরকে নির্যাতিত হতে হয়েছে, নিপীড়িত হতে হয়েছে, মামলা খেতে হয়েছে, সেই মামলায় জেলে যেতে হয়েছে। সাংবাদিক, আইনজীবী, অভিনেতা অভিনেত্রীদের মধ্যেও ছিলেন কেউ কেউ ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব, কেউ কিন্তু বাদ যাননি। তো সেই সংস্কৃতি থেকেই কি মূলত মমতাজের পক্ষে সবাই কথা বলা থেকে বিরত থেকেছেন? যেহেতু মমতাজ আওয়ামী লীগের সাবেক এমপি ছিলেন একাধিকবারের, তারা কি মমতাজের শিল্পী পরিচয়টিকে গৌণ করে তার যে সাংসদ পরিচয়টিকে মুখ্য করার চেষ্টা করেছেন কিনা, বা ভেবেছেন কিনা এইভাবে? এটি যদি হয় তাহলে এটি বলবো যে আমি আতঙ্কের। কারণ এই ভয়ের সংস্কৃতি ভাঙার জন্যই কিন্তু এতগুলো মানুষ জীবন দিল, কিন্তু তারপরেও যদি এই ভয়ের সংস্কৃতি থাকে তাহলে সেটি কিন্তু উদ্বেগজনক। এগুলো কিন্তু আমাদের আগামী বাংলাদেশের জন্য, আগামী রাজনীতির জন্য খুব একটা সুখকর নয়। আরেকটি বিষয় এখানে আলোচনা হতে পারে, সেটি হচ্ছে মমতাজ বেগম কি এমপি হওয়ার পর যে কর্মকাণ্ডগুলো করেছেন, এ কারণে কি তিনি তার বন্ধু হারিয়েছেন, তিনি তার শুভাকাঙ্ক্ষী হারিয়েছেন, এমনকি তারা কি মনে করছেন যে তার পক্ষে দাঁড়ানো এখন আর সমীচীন নয়?
তিনি কি তার এই রাজনীতিতে প্রবেশ করে তার জনপ্রিয়তার যে স্খলন কিছুটা হয়েছে, তার পাশাপাশি তার বন্ধুজনও তিনি হারিয়েছেন কিনা, এটি আসলে প্রশ্ন কিন্তু হতেই পারে। নুসরাত ফারিয়া বলুন কিংবা মমতাজ বেগমই বলুন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের বিচার আদালতে চলছে, আদালতই দেখবে তারা নির্দোষ কিংবা অপরাধী, সেটি ভিন্ন প্রসঙ্গ। কিন্তু তাদের হয়ে তাদের জগতের যারা শুভাকাঙ্ক্ষী বন্ধুজন রয়েছেন তারা কথা বলতেই পারেন। এ নিয়ে কোনো অন্তরায় থাকার কারণ আমি আসলে দেখি না। যাই হোক, এই পর্যন্তই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।